ও বউ, আমি দুধ খাবো। আরে, এত রাতে আমি তোমার জন্য দুধ কোথায় পাবো? তাছাড়া আমি তোমাদের বাড়িতে নতুন এসেছি, কোনো কিছুই চিনি না। আমি ওই দুধ খেতে বলিনি, আমি তোমার দুধ খাবো। প্লিজ একটু দাও না। আরে এসব তুমি কি বলছো? আমার 3 মাসের ছোট বাচ্চাও আমার বুকের দুধ খায়, আর এখন কিনা তুমি বলছো তুমি আমার বুকের দুধ খাবে? এই কথা বলতে তোমার একটুও লজ্জা করছে না? আরে আমার লজ্জা করবে কেন? আর এখানে লজ্জা করার কি আছে? আমি আমার বউয়ের দুধ খেতে চেয়েছি। আসলে আমি দেখছি তোমার সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে, তাই পাগলের মতো কথা বলছো। আরে না, আমি একদম সত্য কথা বলছি। মেয়ে খাচ্ছে খাক, না আমারও খেতে ইচ্ছে করছে, প্লিজ একটু খেতে দাও। আরে থামবে তুমি? তোমার কথা শুনে মেয়েটা ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দেবে। এমনিতেই সারাদিন অনেক কান্নাকাটি করেছে। কিচ্ছু হবে না, মেয়ের জন্য আমি ফর্মুলা দুধ এনে রেখেছি। মেয়ে কান্নাকাটি করলে মেয়েকে তুমি ফর্মুলা দুধ খেতে দেবে, কিন্তু আমি তোমার দুধ খাবো। এই বলে রাফি প্রিয়াঙ্কার দিকে এগিয়ে আসে আর প্রিয়াঙ্কার বুকের মধ্যে নিজের মুখ লুকিয়ে নেয়। এদিকে প্রিয়াঙ্কার 3 মাসের মেয়ে বাচ্চাটা তখনই কান্না করে দিল। প্রিয়াঙ্কা রাফিকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিয়ে মেয়েকে কোলে নিল আর তারপর বুকের দুধ খাওয়াতে লাগলো। তখনই রাফি আবার শুরু করলো। ও বউ, তুমি আমার সঙ্গে এরকম করছো কেন? প্লিজ একটু দাও না, তোমার মেয়ে খাচ্ছে দেখে আমার খুব লোভ লাগছে। তোমার তো দেখি আসলেই মাথায় সমস্যা আছে, তোমাকে ডাক্তার দেখাতে হবে। তুমি একটু চুপচাপ শুয়ে থাকো, নয়তো ঘুমিয়ে পড়ো। আমাকে একটু মেয়েটাকে শান্তি মতো ঘুম পাড়াতে দাও। এই বলে প্রিয়াঙ্কা তার মেয়েকে ঘুম পাড়াতে লাগলো। এদিকে রাফি মুখ ফুলিয়ে অপর পাশ ফিরে বসে রইল, কিন্তু ঘুমালো না। প্রায় ঘন্টাখানিক সময় লাগলো প্রিয়াঙ্কার মেয়েকে ঘুম পাড়াতে। প্রিয়াঙ্কা তার মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও ঘুমাতে যাবে, তখনই রাফি প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর বলতে লাগলো। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি কি আমাকে পেয়ে খুশি নও? এরকম কেন বলছো? এরকম কোনো ব্যাপার না। তাহলে তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? আমি তোমার স্বামী, তোমার সব কিছুর উপর আমার অধিকার রয়েছে, কিন্তু তুমি আমাকে কোনো কিছুই করতে দিচ্ছ না কেন বলো তো? প্রিয়াঙ্কা তখন কোনো কথাই বলে না, চুপচাপ রাফির বুকের উপর শুয়ে থাকে। এদিকে রাফি বারবার প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করতে থাকে, তখনই প্রিয়াঙ্কা হঠাৎ করেই ধমক দিয়ে বলতে থাকে। আরে, তুমি এসব কি শুরু করেছো? তুমি তো সবকিছু জেনে শুনেই আমাকে বিয়ে করেছো, তারপর আবার তুমি কেন আমাকে বারবার প্রশ্ন করছো? হ্যাঁ, এটা 100% সঠিক। আমি তোমার ব্যাপারে সব কিছু জেনে শুনে তারপরেই বিয়ে করেছি। কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি তোমার স্বামী, আর আজ আমাদের বাসর রাত। এটা ঠিক যে আমার এটা ঠিক যে তোমার জীবনে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু তার মানে এই নয় যে জীবন থেমে থাকবে। সময় কখনোই থেমে থাকে না, সময় তার মতোই নিজস্ব গতিতে চলে যায়। তাই আমাদেরও উচিত সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের জীবনটাকেও পাল্টে দেওয়া। তাই তো আমি তোমাকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তুমি তো দেখছি এখনো সেই অতীত নিয়ে পড়ে থাকতে চাও। আমি অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, আমি অতীত ভুলে যেতে চাই। আমি অতীত ভোলার চেষ্টা করছি। যদি সেটাই হতো তাহলে তুমি আমাকে কাছে টেনে নিতে, সেটা তো করছোই না। উল্টা আমি নিজের থেকে তোমার কাছে যেতে চাইছি, তুমি সেটাও আমাকে যেতে দিচ্ছ না। তুমি বারবার আমাকে বাধা দিচ্ছ। তুমি কেন এরকম করছো আমার সঙ্গে, বলবে কি একটু আমাকে? আসলে আমার জীবনের কালো অধ্যায়টা আমি ভুলতে পারছি না। কেন আমার সঙ্গে এরকম হয়েছে? আমি তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার সঙ্গে এরকম হতে হলো? এই বলে প্রিয়াঙ্কা কান্না করে দেয়। তখনই রাফি প্রিয়াঙ্কার চোখের পানি মুছে দিয়ে প্রিয়াঙ্কাকে বলতে থাকে। দেখো, একদম কান্না করবে না। আমার সামনে কান্না করলে কিন্তু খবর আছে তোমার। আমি তোমার বাবাকে কথা দিয়েছি, তোমাকে আর কখনো কষ্ট পেতে দেব না। তোমাকে আমি সুখে রাখবো। এই বলে রাফি প্রিয়াঙ্কার চোখের পানি মুছে দিল আর তারপর তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে। জানো, এখন হয়তো তুমি মনে মনে ভাবছো আমি আমার প্রয়োজনেই তোমাকে বিয়েটা করেছি, কিন্তু সত্য কথা হলো এটাই, আমি যখন থেকেই তোমার বাবার অফিসে চাকরি করি, এরপর রাফি বলতে থাকে। যেদিন তোমায় প্রথম দেখি সেদিনই তোমাকে আমার ভালো লেগে যায়। বলতে পারো সেদিন তোমায় আমি ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারি তুমি বিবাহিত। তাই সেদিন ভালোবাসাকে বুকের মধ্যে খবর দিয়েছিলাম। কিন্তু একটা কথা আছে না, ভালোবাসার শর্ত হলে সেটা আজ না হোক কাল আসবেই। আমার ভালোবাসার শর্ত ছিল, তাই আল্লাহ আবার তোমাকে আমার কাছে এনে দিয়েছে। এখন আর যত বাধা বিপত্তি আসুক না কেন, তোমাকে আমার কাছ থেকে সরিয়ে নিতে পারবে না। রাফির এইসব কথা শুনে প্রিয়াঙ্কার যেন আরো কান্না পাচ্ছে। সে তখন জোরে জোরে কান্না করছে। তখনই রাফি তার মুখ চেপে ধরে বলতে লাগে। এই কি করছো তুমি? মেয়েটা ঘুমাচ্ছে, এক্ষুনি ঘুম থেকে উঠে যাবে। আমারও ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই। ঠিক আছে আমার বউ, তুমি ঘুমাও। আমি তোমাকে কোনো বিরক্ত করব না, এমনি একটু ফাইজলামো করছিলাম আর কি।
এই বলে রাফি প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর এদিকে প্রিয়াঙ্কা মেয়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু রাফি সেদিন আর কোনোভাবেই ঘুমাতে পারল না, কারণ বিয়ে আর বাসর প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনের একটা স্বপ্ন থাকে। রাফিও মনে অনেক আশা নিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করেছিল, কিন্তু সে আজ তার বাসরাতে তার বউকে স্পর্শ পর্যন্ত করতে পারল না। তার জন্য রাফির মনে সেরকম কোনো কিছু নেই, তবু একটু থাকে না আফসোস, তারও সেরকমটা হচ্ছে। রাফি সারা রাত প্রিয়াঙ্কার পাশে বসে বসে কাটিয়ে দিল। সকালবেলা ফজরের আজান দিতে এসে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজে দাঁড়িয়ে পড়ল। তখনই প্রিয়াঙ্কার মেয়েটা ঘুম থেকে জেগে ওঠে। মেয়ের কান্নার আওয়াজ শুনে প্রিয়াঙ্কা চোখ কসলাতে কসলাতে উঠতে যাবে, তখনই রাফি এসে প্রিয়াঙ্কাকে বলে, তোমাকে উঠতে হবে না, তুমি আর একটু ঘুমাও। তোমাকে তো আমি বলেছি আমি মেয়ের জন্য ফর্মুলা দুধ এনে রেখেছি, ওটাই খাইয়ে দিব। কিন্তু তুমি তো ছেলে মানুষ, তুমি তো ফর্মুলা দুধ বানাতে পারবে না। তুমি ওকে আমার কাছে দাও, আমি ওকে দুধ খাইয়ে দেই। বললাম না তার কোনো প্রয়োজন নেই, আমি মেয়েকে দুধ খাইয়ে দিতে পারবো। তুমি একটু ঘুমাও, এই কয়দিনে তোমার উপর অনেক ধকল গেছে, তার উপর আবার বিকেলে রিসেপশনের অনুষ্ঠান আছে। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেয়েকে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো। তারপর নিজেই পানি গরম করে মেয়ের জন্য ফর্মুলা দুধ বানিয়ে সেটা আবার ঠান্ডা করে মেয়েকে অনেক কষ্টে খাইয়ে দিল। হাজার হোক সে হলো পুরুষ মানুষ, আর পুরুষ মানুষেরা নিজের বাচ্চাকেই যত্ন সহকারে খাওয়াতে পারে না, সেখানে দুইটা তার নিজের বাচ্চা নয়। তারপরও রাফি পরম যত্নে মেয়েকে খাইয়ে দিয়েছে। প্রিয়াঙ্কার মেয়ে আবারও ঘুমিয়ে পড়ল, তাই রাফি আস্তে আস্তে শোয়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই মেয়েটা আবারও বিছানায় ঘুম থেকে উঠে যায়। তাই রাফি তাকে আর বিছানায় শোয়ালো না, কোলে নিয়ে হাসতে লাগলো। এদিকে দেখতে দেখতে বেলা 10টা বেজে গেছে। প্রিয়াঙ্কা তখনও ঘুমাচ্ছে। তখনই কেউ রুমের দরজায় নক করলো। রাফি প্রিয়াঙ্কার মেয়েকে কোলে নিয়েই দরজাটা খুললো। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল রাফির আম্মু। রাফির কোলে প্রিয়াঙ্কার মেয়েকে দেখেই তিনি একটু রেগে গিয়ে বলতে থাকেন, কি ব্যাপার, তুই এই মেয়েকে কোলে নিয়ে হাঁটছিস কেন? তোর বউ কোথায়? আম্মু, ওর শরীরটা একটু খারাপ লাগছে, তাই আমি ওকে বলেছি ঘুমাতে, মেয়েকে আমি সামলে নেব। দেখ, আমাদের মানিজ্যতের তো কিছুই রাখিস নাই। এখন এমন কিছু করিস না যাতে যেটুকু মানুষের সম্মুখে যেতে পারি সেটাও বন্ধ হয়ে যায়। দেখো আম্মু, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি কখনো এমন কিছু করিনি যাতে তোমাদের মান ইজ্জতে প্রবলেম হবে। আমি সবসময় তোমাদের মান ইজ্জত রক্ষা করে চলার চেষ্টা করি। রাফির মুখ থেকে এই কথা শুনে রাফির আম্মা আরো বেশি ক্ষেপে গেল আর বলতে লাগলো, হায় আল্লাহ, আমি জানি না এই মেয়েটা আমার ছেলেকে কি পানি পড়া খাওয়াইছে। আমার ছেলে তো এই মেয়েকে ছাড়া কিছুই বোঝে না। আল্লাহ, তুমি আমার ছেলেটাকে একটু জ্ঞান বুদ্ধি দাও। এই বলে তিনি বিলাপ করতে করতে সেখান থেকে চলে গেলেন। এদিকে ঠিক তখনই প্রিয়াঙ্কার ঘুমটা ভেঙে গেল। প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে রাফিকে জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার রাফি, কি হয়েছে? কেউ একজন এখানে কথা বলছিল মনে হয়। আরে না, তুমি ভুল শুনেছো আম্মু, আমাদেরকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে এসেছিল। তোমার ঘুম হয়ে থাকলে তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসো, সবাই মিলে একসঙ্গে সকালে নাস্তা করব। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে মেয়েকে বেস্ট ফিডিং করিয়ে নিল। তারপর রাফি বলতে থাকে, চলো এবার নাস্তা করে আসা যাক। এখন প্রিয়াঙ্কা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, চলো। এই বলে তারা দুজনে মেয়েকে সঙ্গে নিয়ে নাস্তার টেবিলে চলে আসলো। ওই মুহূর্তে নাস্তার টেবিলে ফ্যামিলির সবাই উপস্থিত ছিল। তখনই রাফির আম্মু বলতে থাকে, রাফি, তোর বউ বাচ্চাকে নিয়ে এখানে এসেছে, নাস্তা না হয় আমি বানিয়ে নিলাম, কিন্তু তোর বউ তো সবাইকে নাস্তা সার্ভ করতে পারতো, তাই না? বাচ্চাটাকে রুমে রেখে আসলেই তো হতো। কথাটা শুনে প্রিয়াঙ্কার মুখটা মুহূর্তের মধ্যেই মলিন হয়ে গেল। রাফি সেটা বুঝতে পারে, তাই তখনই সবার সামনেই তার মুখে বলতে থাকে, আম্মু, ওকে কেন নাস্তা সার্ভ করতে হবে? আমি তো আছি, আমি সবাইকে নাস্তাটা সার্ভ করে দিচ্ছি। এই বলে রাফি সবাইকে নাস্তা সার্ভ করে দিল। যদিও তার আম্মু এটা একদমই পছন্দ করেননি, তিনি মুখটাকে একদম কালো করে রেখেছেন। প্রিয়াঙ্কা সেটা বুঝতে পারে, কিন্তু তারপরও কোনো কথা বলে না। কোনো রকম খাবারটা খেয়ে রুমে চলে আসে আর বসে বসে কান্না করতে থাকে। তখনই রাফি রুমে এসে প্রিয়াঙ্কাকে কান্না করতে দেখে প্রিয়াঙ্কার মাথায় হাত রেখে বলে, কি হলো, তুমি কান্না করছো কেন? আমি তোমাকে আগেই বলেছিলাম আমাকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই, কারণ একজন ডিভোর্সি মেয়েকে সমাজ কখনোই ভালো চোখে দেখে না। তার উপর আবার আমার তো একটা বাচ্চা আছে। এই কথা শুনে রাফি প্রিয়াঙ্কাকে বলতে থাকে, দেখো প্রিয়াঙ্কা, এখন কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে। তোমাকে আমি কতবার বলেছি তুমি নিজেকে কখনোই অসহায় মনে করবে না।
আমি আছি তোমার পাশে, আর আমার ফ্যামিলি ওদের তোমাকে মেনে নিতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু সময় হলে দেখো ওরা ঠিক তোমাকে মেনে নিবে। এই বলে রাফি প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তো ভিউয়ার্স, কি হচ্ছে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন না? তো চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি আজ থেকে 2 বছর আগে। প্রিয়াঙ্কা তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। সেদিন তার বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়েছিল খাবার খাওয়ার জন্য। তখনই তার সন্তানের বাবা তুহিনের সাথে তার পরিচয় হয়। প্রিয়াঙ্কা তার বন্ধুদের নিয়ে খাবার খাচ্ছিল, তখনই তুহিন রেস্টুরেন্টে আসে। প্রিয়াঙ্কা যখন তার বন্ধুদের নিয়ে খাবার খায় তখনই লক্ষ্য করে তুহিন বারবার তার দিকে তাকাচ্ছে। প্রিয়াঙ্কার দিকে কেউ তাকিয়ে থাকলে এই বিষয়টা তার বরাবরই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো তাই প্রিয়াঙ্কা সেখান থেকে উঠে গিয়ে তুহিনের সামনে দাঁড়ায় আর তারপর বলে, কি ব্যাপার মিস্টার, কি সমস্যা আপনার? আমি সে কখন থেকে দেখছি আপনি আমাকে দূর থেকে দেখছেন। কই না তো, আপনি ভুল দেখেছেন। আমার তো মনে হয় আপনি আমার দিকে তাকিয়েছিলেন। তা না হলে আপনি বুঝলেন কি করে আমি আপনার দিকে তাকিয়ে আছি? এই যে মিস্টার দেখুন, ঠিক করে কথা বলুন। আমি কেন আপনার দিকে তাকিয়ে থাকতে যাব? আপনি তো রেস্টুরেন্টে এসেছেন দেখে দেখেছি, আমার দিকে তাকিয়েই আছেন। আর সেটা আমার চোখ পড়লো, আর সেটাতে আমার চোখে পড়লো, তাই আমি আপনাকে বলতে এলাম আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন। দেখুন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ নেই, সোজা সাপটাই বলে ফেলি। আসলে প্রথম দেখাতেই আপনাকে আমার ভালো লেগে গেছে, তাই বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম। আমার সাথে ফ্লার্ট করা হচ্ছে বুঝি? তখনই তুহিন বলতে থাকে, আমি আপনার সঙ্গে ফ্লার্ট করতে যাব কেন? আপনি দেখতে সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর। শুধু আমি কেন, অন্য যে কোনো ছেলে প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে যাবে। তুহিনের এইসব কথা শুনে প্রিয়াঙ্কার রাগ উঠে গেছিল। তারপরও এটা রেস্টুরেন্টে, এখানে কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, এই জন্য প্রিয়াঙ্কা কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে আসে। এরপর চলে গেল টানা 15 দিন। প্রিয়াঙ্কা প্রায় প্রতিদিনই তো একটা ওই লোকটা প্রিয়াঙ্কাকে ফলো করছে। একদিন প্রিয়াঙ্কা ভার্সিটি থেকে বের হওয়ার সময় ওই লোকটা তো একদম সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, প্রিয়াঙ্কা, আই লাভ ইউ। এই যে মিস্টার, আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে না, এসব তুমি কি বলছো? আমার মাথা কেন খারাপ হতে যাবে? আমি সম্পূর্ণ সুস্থ আছি এবং সঙ্গেই বলছি ভালোবাসি তোমাকে। এই কথা শুনে প্রিয়াঙ্কা বলতে থাকে। আপনি আমাকে ভালোবাসেন তো আমি কি করতে পারি বলেন তো শুনি। তখন তুহিন বলতে থাকে, একজন মানুষ আরেকজনকে ভালোবাসলে তার বিপরীতে আরেকজন কি করে সেটা তুমি নিশ্চয়ই জানো, তাই তোমাকেও সেটাই করার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ একজন আমাকে ভালোবাসবে, তার বিনিময়ে আমাকেও যে তাকে ভালোবাসতে হবে, এটা কোনো হাদিসে লেখা নেই। সো নাও ইউ ক্যান গো অ্যান্ড ট্রাই অ্যানাদার ওয়ে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই তুহিন পেছন থেকে প্রিয়াঙ্কার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, প্রিয়াঙ্কা, প্লিজ বিলিভ মি, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারছি না। আমি আমার চোখ বন্ধ করি আর খোলা রাখি, যাই কিছু করি না কেন আমার দু চোখে সারাক্ষণ শুধু তোমারই বিচরণ। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া। প্লিজ প্রিয়াঙ্কা, বিলিভ মি, আই লাভ ইউ। কিন্তু প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলেই নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর চলতে থাকে দিনগুলো। তুহিন প্রায় প্রতিদিনই প্রিয়াঙ্কাকে বিরক্ত করতে চলে আসতো। তুহিন নিজের সমস্ত কাজকর্ম ফেলে রেখে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে চলে আসে। এদিকে প্রিয়াঙ্কাও আস্তে আস্তে তুহিনের ওপর দুর্বল হয়ে পড়ে। সেও এখন তুহিনের মায়ায় আটকে গেছে। তুহিনের তার প্রতি ভালো লাগা, ভালোবাসা আর কেয়ারিং, এইসব থেকে প্রিয়াঙ্কা তুহিনের প্রতি এখন অনেকটাই আসক্ত। এদিকে তুহিন এতদিনে কোনোভাবে প্রিয়াঙ্কার নাম্বারটা জোগাড় করে দেয়। সেদিন রাতের বেলা প্রিয়াঙ্কা পড়াশোনা আর খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে মোবাইল টিপাটিপি করছিল। তখনই হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। প্রিয়াঙ্কার নাম্বারটা চাইতেও অচেনা, তাই ফোনটা রিসিভ করছিল না। ঠিক তখনই একটা মেসেজ আসে। প্রিয়াঙ্কা, আমি তুহিন বলছি, প্লিজ একটা ফোনটা রিসিভ করো, তোমার কণ্ঠ শুনতে ভীষণ ইচ্ছা করছে। তারপরেও প্রিয়াঙ্কা ফোনটা রিসিভ করছিল না। এদিকে তুহিন বারবার ফোন দিয়ে যাচ্ছিল। অবশেষে বিরক্ত হয়ে প্রিয়াঙ্কা ফোনটা রিসিভ করে আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পাই, কি হলো জানেমান, তুমি আমার ফোনটা রিসিভ করছিলে না কেন? আমি সেই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, এবার সেটাই বলুন, আপনি এত রাতে আমাকে কেন ফোন দিয়েছেন, আর আমার নাম্বারই বা কোথায় পেলেন? ভালোবাসার মানুষের নম্বরটা জোগাড় করা খুব বেশি কঠিন কাজ নয়, তাই আমাকে তোমার নম্বর জোগাড় করতে খুব কষ্ট করতে হয়নি। আর আমি তো তোমায় ভালোবাসি। ভালোবাসার মানুষকে যে কোনো সময় ফোন দেওয়া যেতেই পারে। দেখুন,
এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি কেন আমাকে এভাবে বিরক্ত করছেন? ওই যে বললাম তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে মানুষ বিরক্ত করে না, ভালোবাসা দেয়। দেখুন, মানুষ কাউকে না কাউকে ভালোবাসতেই পারে, কিন্তু তার প্রতিদানে বিপরীত প্রান্তে থাকা মানুষটা যে তাকে ভালোবাসবে এটা কিন্তু কোনো হাদিসে লেখা নেই। তাই আমি আপনাকে আপনার ভালোর জন্যই বলে দিচ্ছি, আপনি আমার পেছন থেকে সরে যান। আমি চাই না কেউ আমার পেছনে অযথাই সময় নষ্ট করুক। আমার ভালোবাসাকে তুমি যদি পাগলামো মনে করো তাহলে সেটা পাগলামো, তুমি যদি সময় নষ্ট করা মনে করো তাহলে সেটা সময় নষ্ট করা। তুমি যা ইচ্ছে তাই ভাবতে পারো, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি এটাই সত্যি। এই বলে তুহিন প্রিয়াঙ্কাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। এদিকে প্রিয়াঙ্কা মনে মনে তুহিনকে ভালোবেসে ফেলেছিল, তাই সে তুহিনের এই কথাগুলো শুনছিল। এভাবে কেটে যায় আরও 2 মাস। এখন তুহিনের সঙ্গে প্রিয়াঙ্কার নিয়মিত মোবাইলে কথা হয়। দুজন দুজনার প্রতি সম্পূর্ণরূপে আসক্ত হয়ে গেছে, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। দুজন তো দুজনের সঙ্গে কথা বলতে না পারলে দুজনেরই দম বন্ধ হয়ে আসে। তাই এত সময় প্রিয়াঙ্কা বাধ্য হয়ে তুহিনকে হ্যাঁ বলে দেয়। আর তারপর থেকে শুরু হয় তাদের দুষ্টু মিষ্টি প্রেমময় সম্পর্ক। তারপর চলে যায় প্রায় 6 মাস। তাদের এই সম্পর্কটা একটা পর্যায়ে প্রিয়াঙ্কার বাবা জানতে পারেন, আর প্রিয়াঙ্কার বাবা এই সম্পর্কের কথা জেনে প্রিয়াঙ্কাকে নিজের রুমে ডেকে নেন আর জিজ্ঞাসাবাদ করেন। প্রিয়াঙ্কা, আমি এসব কি শুনছি? আমি তোমাকে ভার্সিটিতে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, আর তুমি কিনা সেখানে এসব কিছু করে বেড়াচ্ছ? বাবা, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। দেখো, তুহিন আর আমি দুজন দুজনকে ভালোবাসি। আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচবো না। প্লিজ বোঝার চেষ্টা করো। এই কথা শোনার পর প্রিয়াঙ্কার বাবা বলেন তিনি এই সম্পর্ক কোনোদিনও মেনে নেবেন না, কারণ ছেলেটা বেকার, আর বেকারের পিছনে সময় নষ্ট করে। তাছাড়া তার ফ্যামিলিও যে ভালো নয়। তুষার মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তার বাবা মারা গিয়েছে অনেক বছর হলো। তার বাবা রেখে যাওয়া সম্পত্তি দিয়েই তাদের সংসার চলে। তার বাবার মুখ থেকে এই কথা শুনে প্রিয়াঙ্কা বলে, দেখো বাবা, আমি অত কথা শুনতে চাই না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই সবচেয়ে বড় কথা। তুমি সামান্য একটা ছেলের জন্য তোমার বাবার সঙ্গে মুখে মুখে তর্ক করছো? দেখো বাবা, তুমি তুহিনকে একদম সামান্য ছেলে বলবে না। তুহিনকে আমি ভালোবাসি, আর ভালোবাসার মানুষ কখনোই সামান্য হতে পারে না। প্রিয়াঙ্কার বাবা তখন প্রিয়াঙ্কাকে বোঝানোর চেষ্টা করে না, কিন্তু প্রিয়াঙ্কা কোনো কথাই শুনবে না, কারণ প্রিয়াঙ্কা তুহিনের মায়ায় আটকে গেছে। সেই মুহূর্তে তুহিনকে ছাড়া অন্য কোনো কিছুই বোঝে না। পৃথিবী কিয়ামত হয়ে গেলেও তার শুধু তুহিনকেই চাই। দেখতে দেখতে আরও বেশ কিছুদিন সময় কেটে যায়। প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে বুঝিয়ে এই সম্পর্ক থেকে ছাড়িয়ে নিয়ে আসার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু প্রিয়াঙ্কা কোনোভাবেই এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে চায় না, কারণ সে তুহিনকে এই মুহূর্তে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে। প্রিয়াঙ্কার বাবা যখন অনেক চেষ্টা করার পরেও মেয়েকে এই সম্পর্ক থেকে আনতে পারছিলেন না, তাই তিনি প্রিয়াঙ্কাকে বলেন, দেখো প্রিয়াঙ্কা, অনেক হয়েছে। আমি আর কোনো কথা বলতে চাই না। আমি পরিষ্কার সিদ্ধান্ত নিতে চাই। হ্যাঁ, সেটাই হোক, কারণ আমি এখন বড় হয়েছি। নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে। তোমরা আমার উপর জোর করে কিছু একটা চাপিয়ে দেবে, আর আমি সেটাই মেনে নিতে হবে, ওটা আমি হয়তো যেতে পারবো না। এই কথা শুনে প্রিয়াঙ্কার বাবা খুব ভালোভাবেই বুঝতে পারেন মেয়েটাকে খুব ভালোভাবে বশ করে নিয়েছে। তাই এখন যাই কিছু বলি আর যাই কিছু করি তাতে কোনো লাভ হবে না। তাই প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে বলেন, দেখো, তুমি যদি সেটাই পারো তাহলে তোমাকে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। হয় তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, নয়তো তোমার ওই প্রেমিকের সঙ্গে। তখন প্রিয়াঙ্কা বলতে থাকে সে তুহিন ছাড়া বাঁচবে না, তার জীবনে তুহিনকে ছাড়া অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। তাই প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার সুখেই আমার সুখ। তুমি যখন ওই ছেলেটার সঙ্গে সুখে থাকতে চাও, তাহলে আমি তোমাকে ওই ছেলেটার হাতেই তুলে দেব। তুমি ওই ছেলেটাকে আমার বাড়িতে ডেকে নাও, কারণ তুমি যদি পালিয়ে গিয়ে বিয়ে করো তাহলে সমাজের কাছে আমি মুখ দেখাতে পারবো না। আর এই বয়সে এসে আমার মান ইজ্জত চলে যাক, সেটা নিশ্চয়ই তুমি চাও না। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। আমি তুহিনকে কালকেই তোমার সঙ্গে দেখা করে কথা বলতে বলবো। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে নিজের রুমে চলে যায়। এরপর সেদিন রাতেই তুহিনকে ফোন করে সব কিছু জানায়। তুহিনও সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কার বাবার সঙ্গে দেখা করতে রাজি হয়ে গেল। আর তার পরের দিন তুহিন প্রিয়াঙ্কার বাবার সঙ্গে দেখা করতে চলে আসলো। প্রিয়াঙ্কার বাবা তখন তুহিনকে জিজ্ঞাসা করেন, তুমি কি সত্যিই আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ আঙ্কেল, সত্যি আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি আর সারা জীবন একসঙ্গে থাকতে চাই।
প্লিজ আঙ্কেল, আপনি আমাদের সম্পর্কটা মেনে নিন। আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচব না। তুহিনের এই কথা শুনে তখন প্রিয়াঙ্কার বাবা বলতে থাকে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন দুজন দুজনকে এতটাই ভালোবাসো, তাহলে আমি তোমাদের এই সম্পর্ক মেনে নিলাম। এখন থেকে তোমরা দুজন একসঙ্গেই থাকবে। আমি কালকেই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ, এই কথা শুনে তুহিন সেখান থেকে চলে গেল। আর এরপর তিনি প্রিয়াঙ্কার বাবা তুহিন এবং প্রিয়াঙ্কার ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন এবং নিজেই প্রিয়াঙ্কাকে তুহিনের হাতে তুলে দেন। প্রিয়াঙ্কা খুশি মনে তুহিনের সঙ্গে চলে গেল, কিন্তু প্রিয়াঙ্কা সেই খুশিটা বেশি দিন স্থায়ী হলো না। বিয়ের পর থেকে তুহিন প্রিয়াঙ্কাকে অত্যাচার করতে শুরু করলো। তুহিন প্রায়ই প্রিয়াঙ্কাকে মারধর করতো আর বলতো প্রিয়াঙ্কার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতে। প্রিয়াঙ্কা তার বাবার কাছে টাকা চাইতে যাওয়ার জন্য রাজি ছিল না, কারণ সে ভালোবেসে বিয়ে করেছে। এখন কেন তার বাবার কাছ থেকে টাকা আনবে তার সংসারের জন্য? এই কথা বললে তুহিন প্রিয়াঙ্কাকে আরও বেশি মারধর করত। তুহিনের মা এসব কিছু দেখেও চুপ থাকতেন, তিনি কোনো কিছুই বলতেন না। তিনি যেন সিনেমা নীরব দর্শক, শুধু দেখা ছাড়া আর যেন কোনো কিছুই করা ছিল না। এদিকে প্রিয়াঙ্কা তুহিনের এসব আচরণে একদম অতিষ্ঠ হয়ে গেছে। তার এসব কিছু আর ভালো লাগছে না, সে যেন এসব কিছু থেকে মুক্তি পেতে চায়। কিন্তু চাইলেই কি আর এত সহজে মুক্তি পাওয়া যায়? ততদিন প্রিয়াঙ্কা জানতে পারে সে প্রেগনেন্ট। তার গা গলিয়ে আসে, বমি বমি লাগে। সে ডাক্তার দেখাতে যায়, আর তখনই ডাক্তার তাকে এই কথা শোনায়। মা হওয়া ব্যাপারটা সবার জন্যই আনন্দের। প্রিয়াঙ্কাও অনেক খুশি হয়েছিল। সে খুশি মনে বাড়িতে ফিরে আসার তুহিনকে এসব কথা জানায়। প্রিয়াঙ্কা প্রেগনেন্ট এই কথাটা শুনে তুহিন যেন একদম তেড়ে বেগুনে জ্বলে উঠল আর বলতে লাগলো, দেখো, সবে তো 3 মাস। আমি চাই তুমি এই বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে ফেলো। দেখো, আমাদের সংসারে আমরা মাত্র 2জন মানুষ, এতে আমাদের চলতে কষ্ট হয়ে যাচ্ছে। এখন যদি একটা বাচ্চা আসে, তাহলে সেটা কি করে আমরা কিভাবে পালবো? আরে এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের বাচ্চাকে আমি অ্যাবর্শন করে ফেলবো, আমি মেরে ফেলবো? আমি অতটাও অমানুষ নই। প্লিজ প্রিয়াঙ্কা, বোঝার চেষ্টা করো। বাচ্চাটাকে তুমি অ্যাবর্শন করিয়ে ফেলো, এটা ছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই। এই বলে তুহিন প্রিয়াঙ্কাকে নানাভাবে বোঝাতে থাকে বাচ্চাটা অপারেশন করে নষ্ট করে ফেলার জন্য। কিন্তু প্রিয়াঙ্কা কোনোভাবেই রাজি হয় না। এদিকে প্রিয়াঙ্কা তুহিন যাতে এই ব্যাপারটা নিয়ে আর বেশি দূর না যায় সেই জন্য তুহিনের মায়ের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তুহিনের মা তখন সে ব্যাপারে কোনো কথাই বলে না। প্রিয়াঙ্কা তখন কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে প্রিয়াঙ্কার অপারেশন করতে রাজি হচ্ছিল না। তো তুহিন তা দেখে অত্যাচার আরও বেশি বেড়ে গেল। সে প্রতিদিনই প্রিয়াঙ্কাকে মারধর করতো আর বিভিন্নভাবে বাচ্চাটাকে নষ্ট করে ফেলার চেষ্টা করতে থাকতো। ঘটনা এমন পর্যায়ে চলে গেল, একদিন তো তুহিন প্রিয়াঙ্কাকে বলেই বসলো, দেখো প্রিয়াঙ্কা, আমি তোমাকে সরাসরি বলতে চাই, তোমার জীবনে হয়তো এই বাচ্চা থাকবে, নয়তো আমি। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোনটা বেছে নেবে? তুহিনের এই কথা শুনে প্রিয়াঙ্কা একদম কান্না করে দেয়। তখনই তুহিন বলতে থাকে, এত ন্যাকা কান্না করার কোনো কিছু নেই। তোমার জীবনে হয়তো এই বাচ্চাটা থাকবে, নয়তো আমি। তুমি আমার জীবনে থাকলে থাকতে পারো, না থাকলে নাই, কিন্তু আমি আমার সন্তানকে কোনোভাবেই মেরে ফেলবো না, কারণ এটা আমার অবৈধ সন্তান নয়। আমরা দুজন স্বামী স্ত্রী, আর এটা আমাদের বৈধ সন্তান। তাহলে আমরা এই সন্তানকে মেরে ফেলবো কেন? তাহলে তুই তোর এই সন্তান নিয়েই থাক, তুই আমাকে আর পাবি না, তোকে আমি তালাক দেব। এই কথা বলে তুহিন বাড়ি থেকে বের হয়ে চলে গেল। তারপর চলে যায় প্রায় 1 মাস। প্রিয়াঙ্কা নানাভাবে তুহিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই প্রিয়াঙ্কাকে যোগাযোগ করতে পারছিল না। এদিকে তুহিনের আম্মুর সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করলেও তুহিনের আম্মু বলেন বিয়েটা যেহেতু তারা নিজেরা করেছে, তাই তাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে। তুহিনের আম্মু এই ব্যাপারে প্রিয়াঙ্কাকে কোনো সাহায্য করতে পারবে না। তাই অবশেষে বাধ্য হয়ে প্রিয়াঙ্কা তার বাবার সঙ্গে যোগাযোগ করে। তার বাবা তখন প্রিয়াঙ্কাকে বলে, এখন কেন তুমি আমাকে ফোন দিচ্ছ? তখন তো তুমি আমার কোনো কথাই শুনো নাই। তখন আমি বারবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তখন তুমি অন্ধ হয়ে গেছিলে। বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, কিন্তু এখন আমি কি করব সেটা আমাকে বলো। কি আর করবে? তোমাকে আমি কি বা বলবো? তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়িতে চলে আসো, তারপর দেখি কি কি হয়। বাবার এই কথা শুনে প্রিয়াঙ্কা কিছুটা মনে মনে আশ্বস্ত হয়, কারণ আর যাই হোক তার বাবা অন্তত তাকে তার বাবার বাড়িতে থাকার অনুমতি তো দিয়েছে। তাই প্রিয়াঙ্কা খুশি মনে নিজের সবকিছু গুছিয়ে নিয়ে বাবার বাড়িতে চলে আসলো। বাবা মা আর যাই হোক সন্তানকে কখনো ফেলে দিতে পারে না। তাই প্রিয়াঙ্কা এত বড় একটা ভুল করার পরেও তার বাবা তাকে তার বাড়িতে জায়গা দিল। এদিকে প্রিয়াঙ্কা তার বাবার বাড়িতে চলে আসার ঠিক 2 দিন পরেই তার হাতে ডিভোর্স লেটার
এসে পৌঁছালো। ডিভোর্স লেটার হাতে পেয়ে প্রিয়াঙ্কা কান্না করতে করতে শেষ তার সঙ্গে এত বড় একটা অঘটন ঘটে যাবে এটা সে কখনো কল্পনাও করতে পারেনি। নিজেই মানুষটাকে নিজের জীবনে চাইতে অনেক বেশি ভালোবেসেছিল, সেই মানুষটা আজ তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কা এই বিষয়টা আর সহ্য করতে পারছে না। সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তার বাবা তাকে হসপিটালে নিয়ে গেল। 3 দিন তাকে হসপিটালে থাকতে হয়। তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, তাই ডাক্তার তাকে বলে, দেখুন, আমাকে এখন মানসিকভাবে সুস্থ হতে হবে। যা হওয়ার তা হয়ে গেছে, সে সব কিছু নিয়ে বসে থাকলে চলবে না। আপনি যদি আমায় সন্তানের কথা চিন্তা করেন তাহলে আপনার সন্তানের কথা চিন্তা করে আপনাকে ভালো থাকতে হবে এবং বেঁচে থাকতে হবে। আমি কি করে ভালো থাকবো সেটা আপনি আমাকে বলে দিন না। একদিকে আমার বাবার কথার বিরুদ্ধে গিয়ে ভালোবাসার মানুষটাকে বিয়ে করেছিলাম, আর এখন সে আমার সঙ্গে এত বড় প্রতারণা করলো। এসব কিছু কি সত্যি মেনে নেওয়া যায়? আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই, কিন্তু তারপরেও আমি শুধু একটা কথাই বলবো, আপনার সন্তানের ভালোর জন্যই আপনাকে ভালো থাকতেই হবে এবং বেঁচে থাকতেই হবে। অতীত ভুলে যান। অতীত মানুষকে কখনোই ভালো রাখতে পারে না। অতীত বরাবরের মতোই মানুষকে খুব কষ্ট দেয়। তারপর ডাক্তার আরো অনেক কিছু বলে, প্রিয়াঙ্কাকে বোঝানোর চেষ্টা করে। একটা সময় প্রিয়াঙ্কা নিজেও মনে মনে চিন্তা করে তার জীবন থেকে এসব কিছু বাদ দিয়ে দিতে হবে, তা না হলে সে ভালো থাকতে পারবে না। 3 দিন পর প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়িতে চলে আসা হয়, আর তারপর থেকেই শুরু হয় প্রিয়াঙ্কার জীবনে নতুন অধ্যায়। প্রিয়াঙ্কা বাড়িতে এসে ডিভোর্স লেটারে সাইন করে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এদিকে প্রিয়াঙ্কার গর্ভে থাকা সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে। প্রিয়াঙ্কার তখন প্রেগনেন্সির 9 মাস চলছিল। তার বাবা তার দেখাশোনা করার জন্য বাড়িতে একটা নার্স রাখেন, কারণ তার বাবা ব্যবসার কাজে সারাদিনই বাসার বাইরে থাকেন। প্রিয়াঙ্কার যেহেতু আম্মু বেঁচে নেয়, তাই প্রিয়াঙ্কার দেখাশোনা করার জন্য বাড়িতে সেরকম কেউ ছিল না। একদিন সকালবেলা প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য, তখনই হঠাৎ করে তার তলপেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। নার্স প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন প্রিয়াঙ্কা নার্সকে জানায় তার খুব কষ্ট হচ্ছে। নার্স তখনই প্রিয়াঙ্কার আব্বুকে ফোন করে এবং প্রিয়াঙ্কাকে নিয়ে হসপিটালে চলে যায়। আর সেদিনই প্রিয়াঙ্কার ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়। 1 সপ্তাহ পর প্রিয়াঙ্কা তার সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসে। প্রিয়াঙ্কার বাবা প্রথমবারের মতো নানাভাই হয়েছে। সেই খুশিতে তার আত্মীয় স্বজন সহ অফিসের সকল স্টাফকে তিনি মিষ্টিমুখ করান। আর সেখান থেকেই রাফি প্রিয়াঙ্কার ব্যাপারে সবকিছু জানতে পারে। রাফি তখন প্রিয়াঙ্কার ব্যাপারে সবকিছু জেনে শুনে প্রিয়াঙ্কার বাবার কাছে বিয়ের প্রস্তাব রাখেন। আর তখন প্রিয়াঙ্কার বাবা রাফিকে বলেন, দেখো, আমি জানি আমার মেয়েটা খুব বড় একটা ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ আমি তো তার বাবা। আমি সন্তানের ভালো মন্দ বুঝতে পারি, কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমার মেয়ে তার জীবনে নতুন করে কাউকে চিন্তা করবে কিনা সেটা আমি বলতে পারছি না। তবে তুমি নিজে একবার আমার মেয়ের সঙ্গে কথা বলে দেখতে পারো, কেমন? এই কথা শুনে রাফি অনেকটাই খুশি হয় আর নিজেই প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে চলে গেল। যদিও প্রিয়াঙ্কা প্রথমে রাফিকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে রাফির জোড়াজুড়িতে প্রিয়াঙ্কা রাফিকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু তারপর সমস্যা হয় রাফির ফ্যামিলিতে। রাফির মা বাবা কোনোভাবেই একটা ডিভোর্সি এক বাচ্চার মাকে তাদের বাড়ির পুত্রবধূ বানাতে চাইল না। কিন্তু ওই যে আপনাদেরকে আগেই বললাম, রাফি প্রিয়াঙ্কাকে অনেক আগে থেকেই ভালোবাসত, তাই রাফি একরকম জোর করেই প্রিয়াঙ্কাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে। আর তারপর কি হয় সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো ভিউয়ার্স, চলুন এখন কি হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। দুপুর 12টার দিকে প্রিয়াঙ্কা তার মেয়েকে গোসল করিয়ে নিজেও গোসল করে নেয়। মেয়েকে রুমে বসে বেস্ট ফিডিং করাচ্ছিল, তখনই তার শাশুড়িমা তার রুমে আসে। রাফি তখন রুমে ছিল না, তাই প্রিয়াঙ্কার শাশুড়িমা প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলে, আমার ছেলেটার মাথা খেয়ে বাড়িতে তো চলে এসেছে, কিন্তু সংসার করার আদৌ কি মন মানসিকতা কি তোমার আছে? আম্মু, আমি আপনার কথাটা আসলে বুঝতে পারলাম না। আপনি কি বলতে চাইছেন একটু বুঝিয়ে বললে সুবিধা হতো। বেশি কিছু না, শুধু এটুকুই বলতে চাইছি, সেই সকাল থেকে মহারানীর মতো রুমে বসে আছো। বাড়িতে রান্নাবান্নাগুলো কে করবে সেই খেয়াল কি তোমার আছে? রিসেপশনের অনুষ্ঠান তো হবে সেই সন্ধ্যায়। এইদিকে বাড়ির মানুষগুলো দুপুরে কি খাবে সেই চিন্তা কি একবারও করেছ? প্রিয়াঙ্কা তখন কিছু বলতে চাইছে, কিন্তু তখনই রাফি রুমে প্রবেশ করে আর তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে, দুপুরের খাবার নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ডেলিভারি ম্যান এসে খাবার দিয়ে যাবে। রাফির মুখ থেকে এই কথা শুনে তার আম্মু যেন আরো অনেক বেশি রেগে গেল আর বলতে লাগলো, এই তোরে কি পাগলা কুত্তায় কামড়াইছে?
বাড়িতে আমরা এতগুলো মানুষ, অনলাইন থেকে খাবার অর্ডার করতে গেলে কতগুলো টাকার প্রয়োজন হয় সেটা তুই জানিস? হ্যাঁ আম্মু, আমি সব কিছু খুব ভালো করেই জানি। আর জেনে শুনেই খাবার অর্ডার করেছি যাতে তোমার কষ্ট করতে না হয়। আর প্রিয়াঙ্কার কথা বলতে তুমি, সে তো তার মেয়েকে নিয়ে ব্যস্ত আছে। সে কি এখন রান্না করতে পারবে? হ্যাঁ, আমিও তো সেটাই বলতে চাইছি। যখন মেয়েকে নিয়ে রান্নাবান্না করতেই পারবে না, তখন বিয়ে করতে এসেছে কেন? সংসারে কাজ করতে না পারলে সংসার করতে আসার তো কোনো প্রয়োজনই নেই। এই কথা শুনে প্রিয়াঙ্কা মনে মনে অনেকটা কষ্ট পায়, কিন্তু তারপরও সেটা নিজের মধ্যেই ধামাচাপা দিয়ে রাখে। আর তারপর বলতে থাকে, আম্মু আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিতুকে এখনই ঘুম পাড়িয়ে দিয়ে তারপর সবার জন্য দুপুরের খাবার তৈরি করে নেব। একদম চুপ হয়ে তুমি এখানে বসে থাকো। তোমাকে না বললাম আমি অনলাইনে খাবার অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যে ডেলিভারি সে খাবার দিয়ে যাবে। বাড়িতে কতগুলো মানুষ তুমি জানো? সবার জন্য খাবার তৈরি করতে গেলে কতক্ষণ সময় লাগবে সেই ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে? ততক্ষণ তোমার ওই কান্না করতে করতে মরেই যাবে। এই কথা শুনে প্রিয়াঙ্কার শাশুড়ি মুখটাকে একটা ভেঙচি মেরে সেখান থেকে চলে গেল। এদিকে উনি চলে যাওয়ার পর রাফি সঙ্গে সঙ্গে রুমের দরজা লাগিয়ে দিল, আর তারপর প্রিয়াঙ্কার পাশে এসে বসলো। প্রিয়াঙ্কার হাত দুটো ধরে বলতে লাগলো, প্লিজ প্রিয়াঙ্কা, তুমি আমার মায়ের কথায় কিছু মনে করো না। আমার মা একটু এরকমই, একটু হিংসুটে টাইপের মহিলা। আরে না, আমি কিছুই মনে করিনি। উনি যা বলছেন একদম সত্যি কথাই বলছেন। আমার মতো ডিভোর্সি এক বাচ্চার মাকে বিয়ে করা তোমার উচিত হয়নি, কারণ আমি তো কখনোই গুছিয়ে সংসার করতে পারবো না। কারণ আমাকে আমার মেয়েকে সময় দিতে হবে, আর মেয়েকে সময় দেওয়ার পর আমি সংসারে কতটুকুই বা সময় দিতে পারবো। এই কথা শুনে রাফি প্রিয়াঙ্কাকে বলতে থাকে, তোমাকে এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমি ইনশাল্লাহ সব কিছু সামলে নেওয়ার চেষ্টা করব। তবে তোমাকে কখনোই আমি কোনো কষ্ট পেতে দিব না, কারণ আমি তোমার বাবাকে কথা দিয়ে এসেছি তোমাকে আমি ভালো রাখবো। এই বলে রাফি প্রিয়াঙ্কার কোল থেকে নিতুকে তার নিজের কোলে নিয়ে নেয়, আর তারপর প্রিয়াঙ্কাকে বলে, যাও তো এখন হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে এসেছি, দুজন একসঙ্গে খাবো। রাফির কথায় প্রিয়াঙ্কা বিছানা থেকে উঠে গিয়ে বেসিন থেকে হাত ধুয়ে আসে, আর তারপর বিরিয়ানির প্যাকেটটা নিয়ে খাবারটা একটা প্লেটে ঢেলে নিয়ে আসে। দুজন একসঙ্গে বসে খাবারটা খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই রাফির ছোট বোন এসে প্রিয়াঙ্কাকে রেডি হতে বলে। রাফি তখন তার বন্ধুদের সঙ্গে কথা বলতে গিয়েছিল। প্রিয়াঙ্কা তখন তার মেয়েকে নিয়ে খেলা করছিল। রাফির ছোট বোন এসে প্রিয়াঙ্কাকে বলে, ভাবি, নিতুকে তুমি আমার কাছে দাও, আমি নিতুকে নিয়ে খেলা করছি, তুমি একটু তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও। এই বলে তিশা প্রিয়াঙ্কার কাছ থেকে নিতুকে নিজের কোলে নেয় আর খেলা করতে থাকে। তিশা মেয়েটাও বড্ড ভালো, ঠিক তার ভাইয়ের মতন। প্রিয়াঙ্কা নিতুকে তিশার কোলে দিয়ে নিজে রেডি হতে চলে গেল। প্রায় ঘন্টাখানেক সময় লাগলো তৈরি হতে। ততক্ষণে রাফি রুমে চলে এসেছে। প্রিয়াঙ্কা রেডি হচ্ছে এটা দেখে রাফি নিজেই নিতুকে তৈরি করে নিল। এদিকে সবকিছু তিশা বসে বসে দেখছিল আর মুচকে মুচকে হাসছিল। তিশাকে এভাবে হাসতে দেখে রাফি তিশাকে বলে, কিরে, কি সমস্যা তোর? তুই এভাবে হাসছিস কেন? তো হাসবো না তো কাঁদবো নাকি আমি? তোকে তো আমি কান্না করার কথা বলিনি, আমি শুধু তোকে এটাই জিজ্ঞাসা করেছি তুই এভাবে ব্যাঙের মতো ফ্যাক ফ্যাক করে হাসছিস কেন? না মানে, আসলে আমার মনে হচ্ছে তুই মনে হয় বাচ্চা পালে ট্রেনিং নিয়েছিলি, তাই না? তুই বাবুকে কত সুন্দর করে জামাটা পরিয়ে দিলি, বাবু একটুও কান্না করলো না। দেখ, একদম ফাইজলামো করবি না। বাচ্চা পালার নিতে হয় নাকি এমনি এমনি মানুষ এসব কিছু শিখে যায়। তুই এখন বাইরে যা তো, আমি তোর ভাবির সঙ্গে একটু কথা বলবো। এই কথা শুনে তিশা রুম থেকে বের হয়ে চলে যায়। রুম থেকে বের হতে হতে শয়তানি মার্কে একটা হাসি দিয়ে বলতে থাকে, বুঝতে পেরেছি, বউকে আদর করবে সেটা খোলাখুলি বললেই তো হয়, এত পেঁচিয়ে বলার কি আছে? একদম থাপ্পড় মেরে সবকটা দাঁত ফেলে দিব বলে দিলাম। বড় পাকনা হয়ে গেছিস না? বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস? এদিকে তিশা রাফির এই কথা না শুনে সেখান থেকে চলে গেল। তখন এই ড্রেসিং টেবিলের সামনে থেকে প্রিয়াঙ্কা উঠে এসে আর রাফিকে বলতে লাগে, এটা কি করলে তুমি? মেয়েটা এখন মনে মনে কি ভাববে বলো তো? ঘোড়ার ডিম ভাববে, ওর যা ভাবার ওভাবে ভেবে নিক, তাতে আমার কিছুই যায় আসে না। আর এই সব কিছু তুমিও চিন্তা করতে যেও না, মেয়েটা বড্ড বেশি ফাজিল হয়ে গেছে। কোথায় কি বলতে হবে কোথায় কি বলতে হবে না সে সব কিছুই বুঝে উঠতে পারে না, যখন যেটা মুখে আসে সেটাই বলে ফেলে। তখন প্রিয়াঙ্কা রাফির কোল থেকে নিতুকে নিতে নিতে বলে, ও তো বলবেই, তুমি যদি বলতেই পারো তাহলে ও বললে সমস্যা কোথায়? মেয়েটা নিতুকে নিয়ে খেলা করছিল আর তখনই তুমি এসে এইসব বলতে হলো। দেখো, আমাকে এত ভালোবাসা দেখিও না, কারণ এত ভালোবাসা আমার কপালে আবার সহ্য হয় না। দেখো প্রিয়াঙ্কা, তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, তুমি অতিথি নিয়ে আর কোনো কথা বলবে না।
আমি তোমার অতীত নিয়ে কোনো কথা শুনতে চাই না। আমি তোমার বর্তমান আর ভবিষ্যৎ, তোমার বর্তমান যেমন কাটছে ভবিষ্যতে এর চাইতে আরও ভালো কাটবে, এটাই তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। এই বলে আর রাফি প্রিয়াঙ্কার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ রেখে দেয়। আর তারপর মা আর মেয়েকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। ততক্ষণে বাড়ির অনেক মেহমান চলে এসেছে। এদিকে রাফির কোলে ছোট বাচ্চা দেখে অনেকেই কানাকানি করছে। আবার কেউ কেউ তো রাফিকে সরাসরি প্রশ্ন করছে এই বাচ্চাটা কার। তখন রাফি সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখুন, আমি বুঝতে পেরেছি আপনারা সবাই কি নিয়ে কানাকানি করছেন। আমার কোলে থাকা এই বাচ্চাটাকে নিয়ে তো। দেখুন, এই বাচ্চাটা আমার। আপনাদের কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলুন, কিন্তু এইভাবে কানাকানি করবেন না। এটা ভদ্রলোকের বাড়ি। তখন রাফির আম্মু সেখানে আসে আর সবার সামনে রাফিকে বলতে থাকে রাফি কেন সবার সামনে সত্য কথাটা বলছে না, কেন সবার সামনে এটা বলছে না যে এটা তার বউয়ের বাচ্চা। মায়ের এরকম আচরণ রাফি আর নিতে পারছে না, কিন্তু মা বলে কথা, মায়ের সঙ্গে তো আর খারাপ আচরণ করা যায় না। তাই রাফি নিজেকে কন্ট্রোল করে তার মাকে বলতে লাগলো, আম্মু, বাচ্চাটাকে আমি যখন মেনে নিয়েছি, আমি যখন তাকে তার বাবার পরিচয় দিতে চাইছি, তাহলে এখানে তোমার কেন এত সমস্যা? তুমি কেন এই বাচ্চাটাকে মেনে নিতে পারছো না? দেখ, তুই খুব ভালো করেই জানিস আমি কেন এই বাচ্চাটাকে মেনে নিতে পারছি না। বাচ্চাটা যদি তোর আর ওর সন্তান হতো তাহলে আমি নিশ্চয়ই মেনে নিতাম, কিন্তু অন্য লোকের বাচ্চাকে আমি কেন আমার পরিচয় দিতে যাব? ঠিক আছে আম্মু, আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তুমি আমাকে কি বোঝাতে চাইছো। তোমাকে এই বাচ্চার পরিচয় দিতে হবে না। আমি আমার বউ বাচ্চা নিয়ে আমি তোমাদের সঙ্গে থাকবো না। আমি আমার বউ বাচ্চা নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে তোমাদের কোনো সমস্যা হবে না। এই কথা শুনে রাফির আম্মু তখন সবার সামনে বিলাপ করতে থাকেন আর বলতে থাকেন, হায় আল্লাহ, এটা কী দিন আসলো! আমার ছেলে আমার বিরুদ্ধে গিয়ে কথা বলছে। একটা মেয়ে আমার ছেলেকে বশ করে নিয়েছে, তার সন্তানসহ আমার ছেলের গলায় ঝুলে পড়েছে, আর এখন আমার ছেলেকে আমার বিরুদ্ধেই কথা বলাতে বাধ্য করছে। তখনই রাফি কিছুটা রেগে গিয়ে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখো আম্মু, বাজে কথা বলা একদম বন্ধ করো। তুমি আমার বউ বাচ্চাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। কারণ আমি আমার স্বামী, আমার বউ বাচ্চাকে কখনোই অপমানিত হতে দিব না। এই কথা বলে রাফি প্রিয়াঙ্কার হাত ধরে সেখান থেকে নিয়ে রুমে চলে আসলো। এদিকে প্রিয়াঙ্কা কান্না করছে আর বলছে, তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমাকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাকে বিয়ে করলে সমাজের কাছে তোমার মান-ইজ্জত বলতে কোনো কিছুই থাকবে না। কিন্তু তখন তো তুমি আমার কোনো কথাই শুনলে না। রাফি কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে প্রিয়াঙ্কা বলতেই থাকে। ঠিক তখনই রাফি প্রিয়াঙ্কার মুখ চেপে ধরে আর বলতে থাকে, তোমাকে কতবার বলেছি এসব বাজে কথা আর বলবে না। আমি তোমার পাশে আছি। আমি যতক্ষণ তোমার পাশে আছি ততক্ষণ তোমার নামে কেউ বদনাম বলে যাবে, আর আমি সেটা সহ্য করব? এটা তো কখনো হতেই পারে না। এভাবে কতদিন যাবে? কতজনের মুখ তুমি বন্ধ করবে? সবাই তো বলতেই থাকবে তুমি একটা ডিভোর্সি এক বাচ্চার মাকে বিয়ে করেছো। কতজনের মুখ তুমি চাপা দিতে পারবে বলো আমাকে শুনি। ঠিক আছে, যেখানে গেলে কেউ আমাদেরকে এই ব্যাপারে কোনো কথাই বলতে পারবে না, আমি তোমাকে আর আমার মেয়েকে নিয়ে সেখানেই চলে যাব। এই বলে রাফি নিতুকে প্রিয়াঙ্কার কোলে তুলে দিল আর তারপর তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিল। আর তখনই সে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, চলো, আমরা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমরা আমাদের মতো দূরে কোথাও চলে যাব, আর সেখানে গিয়ে আমরা তিনজনে খুব ভালো থাকবো। প্রিয়াঙ্কা তখনই রেগে গিয়ে ঠাস করে রাফির গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো তুমি এসব কি বলছো? তুমি আমার কারণে তোমার বাবা মাকে ছেড়ে চলে যাবে? রাফি তখন নিজেকে শান্ত করার একটু চেষ্টা করে আর তারপর প্রিয়াঙ্কাকে বলতে থাকে যে তারা এখানে থাকলে কোনোভাবেই ভালো থাকতে পারবে না, সমাজ তাদেরকে ভালো থাকতে দিবে না। এদিকে তার মা তো আছেই, তাই সে প্রিয়াঙ্কা আর তার মেয়েকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে। তখন প্রিয়াঙ্কা বলতে থাকে, দেখো, আমার জন্য তোমার মায়ের সঙ্গে তোমার সম্পর্ক খারাপ হোক এটা আমি কখনোই চাই না, আর চাইবও না। তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, লালন পালন করে মানুষ করেছে, তাই তোমার উচিত তোমার মায়ের সঙ্গে থাকা এবং তাদেরকে ভালো রাখার চেষ্টা করা। আমার মায়ের সঙ্গে আমি কখনোই খারাপ আচরণ করিনি। আমার মা আমাকে খারাপ আচরণ করতে বাধ্য করেছে, কারণ বাবা মা এদের উচিত সন্তান কিসে ভালো থাকবে সেটাতে খেয়াল করা।
কিন্তু তারা সেটা না করে আমার উপর কিছু একটা চাপিয়ে দিতে চাইবে, আর আমি সেটা মেনে নেব? এটা তো হতেই পারে না। দেখো, তারা তোমার উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাইছে না। এটা শুধু তারা কেন, পৃথিবীর সব বাবা মাই করবে। কারণ কোনো বাবা মা তার সন্তানকে একটা ডিভোর্সি মেয়ের সঙ্গে বিয়ে হতে কখনোই দেবে না। তারপর যদি আবার একটা বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। প্রিয়াঙ্কার এই কথা শুনে রাফি কিছুটা রেগে গিয়ে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, তুমি আমার সঙ্গে যাবে কি যাবে না সেটা তোমার সিদ্ধান্ত। আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, মন চাইলে আসতে পারো, না হলে তুমি এখানেই থেকে যাও, তোমাকে আমি কিছুই বলবো না। এই বলে রাফি লাগেজ নিয়ে মেয়েকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে চলে আসলো। তখনও তার বাবা মা সহ ফ্যামিলির সবাই সেখানে উপস্থিত ছিল এবং বিয়ে বাড়ির সমস্ত অতিথিরাও সেখানে উপস্থিত ছিল। রাফির আম্মু রাফিকে এভাবে আসতে দেখে বলেন, কি রে, কি হয়েছে? তুই লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিস? যেখানে গেলে আমার বউ বাচ্চা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, আমি সেখানেই চলে যাচ্ছি। আশা করি আমাদের জন্য তোমাদের আর মান ইজ্জত যাবে না। তখন রাফির আম্মু আবারও মায়া কান্না শুরু করে দেয়। একে একে সবার কাছে রাফি আর রাফির বউয়ের নামে বিচার দিতে থাকে। এদিকে রাফি ওইসব কিছু তোয়াক্কা না করে তার বউকে বলে, তুমি এখন আমার সঙ্গে এখান থেকে যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব নাটক দেখতে থাকবে? এখন একটু বেশি হয়ে যাচ্ছে না? না, একটু বেশি হচ্ছে না, কারণ যেখানে আমার স্ত্রী সন্তানের কোনো সম্মান থাকবে না সেখানে আমি কেন থাকবো? তুমি চলো আমার সঙ্গে, এত কিছু তোমাকে ভাবতে হবে না। কিন্তু আমরা কোথায় যাব সেটা তো বলবে। যেদিকে দু চোখ যায় চলে যাব, কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকবো না। এই বলে রাফি প্রিয়াঙ্কার হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বেরিয়ে নিয়ে চলে গেল। এদিকে তখনই রাফির ছোট বোন তিশা তার আম্মুকে বলতে লাগলো, এটা তুমি কি বললে ভাইয়া? রাগ করে বাড়ি থেকেই চলে গেছে। তুইও তো দেখছি ওই বদমাস মার্কা মেয়েটার মতোই হয়েছিস। ওদের পক্ষ নিয়ে কথা বলছিস। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোকেও বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, তাহলে সেটাই করো। আমিও এই বাড়িতে থাকতে চাই না। এই বাড়িতে থাকার কোনো ইচ্ছে আমার নেই। এইটুকুন ছোট্ট একটা মেয়েটার সঙ্গে তোমাদেরকে হিংসা করতে হয়। কীরকম মন মানসিকতা তোমাদের সেটাই ভাবতে পারছি না। দেখ, একদম মানবতা দেখাতে আসবি না। আমি মানবতা পছন্দ করি না। একে তো বিয়ে করেছে এক ডিভোর্সি মেয়েকে, তার উপরে আবার সঙ্গে একটা বাচ্চাও। আমি আরেকজনের বংশধরকে আমার পরিচয় কেন দেব বলতে পারিস? এই কথা বলে রাফির আম্মু তিশাকে বকাবকি করতে শুরু করে দেয়। তিশা তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল আর নিজের রুমে গিয়ে কান্না করতে লাগলো। এদিকে রাফির আম্মু বকবক করেই চলেছে। বাড়িতে আমন্ত্রিত হয়ে আসা মেহমানরা ওইটা নিয়ে কানাঘুষা করছে। রাফি কেন এরকম একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে গেল, তার উপর আবার একটা বাচ্চা সঙ্গে নিয়ে। এদিকে তিশা নিজের রুমে এসে বারবার রাফিকে ফোন করছে, কিন্তু রাফি ফোন তুলছে না। অপরদিকে রাফি প্রিয়াঙ্কা আর নিতুকে নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে ওটাতে উঠে গিয়েছে। এদিকে প্রিয়াঙ্কা বারবার রাফিকে বলছে, আরে বাবা, আমরা কোথায় যাব সেটা তো বলবে। এইভাবে বাড়ি থেকে কেন জানি হুট করে বের হয়ে আসলে আমার জন্য তোমার ফ্যামিলিতে অশান্তি হলো। তোমাকে আমি আগেই বলেছিলাম এগুলো। প্রিয়াঙ্কার এই কথা শুনে রাফি কিছুটা রেগে গেল আর তখনই প্রিয়াঙ্কাকে ধমক দিয়ে বলতে লাগলো, একদম চুপ করে বসে থাক বলছি। তোমাকে না বললাম কোনো কথা বলবে না, তারপরে তুমি কেন বকবক করছো? রাফির এরকম আচরণে প্রিয়াঙ্কা আগে কখনো দেখেনি। রাগে সে একদম অগ্নিমূর্তি হয়ে গেছে, চোখ দুটো একদম লাল হয়ে গেছে। প্রিয়াঙ্কা তখন অনেকটা ভয় পেয়ে গেল আর কোনো কথাই বললো না, চুপচাপ গাড়িতেই বসে রইল। এদিকে রাফি ট্যাক্সি ড্রাইভারকে লোকেশন বলে দিল। 1 ঘন্টা পর ট্যাক্সি একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। রাফি ট্যাক্সি থেকে নেমে নিতুকে কোলে নিল আর প্রিয়াঙ্কাকেও ট্যাক্সি থেকে নামতে বলল। রাফির পিছন পিছন প্রিয়াঙ্কাও ট্যাক্সি থেকে নামলো। রাফি ট্যাক্সি ড্রাইভারের ভাড়া মিটিয়ে দিয়ে ট্যাক্সি ড্রাইভারকে বিদায় করে দিল আর তারপর প্রিয়াঙ্কাকে বলল, ফলো মি। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলেই রাফির পিছন পিছন বাড়িতে প্রবেশ করলো। দোতলার 2 রুমের ছোট্ট একটা ফ্ল্যাট। বাড়ির ভেতরে প্রবেশ করেই রাফি প্রিয়াঙ্কাকে বলে, তুমি এখানে নিতুকে নিয়ে চুপচাপ বসে থাকো, আমি কিছু প্রয়োজনীয় জিনিস কিনে তাড়াতাড়ি ফিরে আসব। সাবধান, আমি আসার আগে এখান থেকে একটাও নড়বে না। এই বলে রাফি বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে প্রিয়াঙ্কা নিতুকে নিয়ে বসে আছে। তখনই নিতু কান্না করতে শুরু করলো। প্রিয়াঙ্কা কোনো রকমে নিতুকে একটু বেস্ট ফিডিং করিয়ে দিল। নিতু ঘুমিয়ে পড়ল। প্রিয়াঙ্কা নিতুকে কোলে নিয়ে বসে রইল আর অপেক্ষা করতে লাগলো কখন রাফি ফিরে আসবে। অপরদিকে রাফি বাসা থেকে বের হয়ে সোজা একটা সুপার শপে চলে গেল। সেখান থেকে নিজেদের প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র কিনে নিল, সেই সঙ্গে একটা ছোট্ট খাট আর তোষক আর বালিশ বিছানার চাদর, যা যা লাগে সবকিছু।
তারপর সব কিছু একটা ভ্যানে তুলে নিয়ে বাসায় চলে আসলো। এইসব কিছু দেখে প্রিয়াঙ্কা রাফিকে বলতে লাগলো, এগুলো তুমি কোথায় পেলে? তুমি তো খালি হাতে বাড়ি থেকে বের হয়ে এসেছো। আমি জানতাম আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে, তাই আমি আগে থেকেই সব কিছু ব্যবস্থা করে রেখেছিলাম যাতে আমাকে হুট করে কোনো বিপদের সম্মুখীন হতে না হয়। তাই আমি নিজের বেতনের টাকা থেকে কিছু টাকা সেভিংস করে রেখেছিলাম। কিন্তু আমার মনে হয় তুমি ভুল কিছু করছো। আমার জন্য তোমার ফ্যামিলিকে ছেড়ে আসা বোকামি ছাড়া কিছুই মনে হচ্ছে না আমার কাছে। তোমাকে আমি কতবার বললাম আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। যদি এই মুহূর্তের পর থেকে তুমি এই ব্যাপারে আমাকে কোনো কথা বলেছ, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, এটা তুমি মনে রেখো। এখন চুপচাপ নিতুকে নিয়ে এক সাইডে গিয়ে বসো, আমি সব কিছু গুছিয়ে ঠিক করে দিচ্ছি। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে নিতুকে নিয়ে এক সাইডে গিয়ে বসলো। আর তারপর রাফি তার সঙ্গ করে দুইজন ছেলেকে নিয়ে এসেছিল, তাদের সহায়তায় সবকিছু গুছিয়ে নিল। বিছানা পাতা শেষ হলে প্রিয়াঙ্কার কোল থেকে নিতুকে নিয়ে শুয়ে দিল। তারপর সবকিছু গোছাতে গোছাতে রাত আনুমানিক 8টার কাছাকাছি বেজে গেল। এতক্ষণে রাফি সবকিছু গুছিয়ে রেখে দুজনের জন্য খাবারও তৈরি করে নিয়েছে। খাবার টেবিলে খাবার সাজিয়ে রেখে প্রিয়াঙ্কাকে ডাকতে গেল। প্রিয়াঙ্কা তখন মেয়েকে নিয়ে খেলা করছিল। রাফি এসে প্রিয়াঙ্কাকে টেবিলে নিয়ে যায় আর তারপর প্রিয়াঙ্কাকে বসিয়ে দিয়ে নিজের হাতে খাবার মাখিয়ে প্রিয়াঙ্কাকে খাইয়ে দিতে লাগলো। সেই সঙ্গে নিজেও খাবার খেয়ে নিল। তখনই প্রিয়াঙ্কা রাফিকে বলতে থাকে, এরকমটা না করলে হয়তো ভালো হইতো। দেখো, আমি চাই না আমার জন্য তোমার ফ্যামিলির সঙ্গে তোমার সম্পর্ক খারাপ হয়ে যাক। আমি থাকি না আমার মতোই, তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকো। রাফি তখন আবারও প্রিয়াঙ্কাকে ধমক দিয়ে বলে, তোমাকে এত কথা বলতে কে বলেছে? আমি কি একবারও বলেছি তোমার জন্য আমার ফ্যামিলিতে অশান্তি হয়েছে? তাহলে তুমি কেন নিজের থেকে এত কথা বলছো? আমি তোমাকে বিয়ে করেছি, তোমার আর তোমার সন্তানের দায়িত্ব নিয়েছি। তোমার সন্তান বড় হওয়ার পর আমাকে নিজের বাবা বলেই জানবে, কিন্তু ওই বাড়িতে থাকলে সেটা সম্ভব হয়ে উঠতো না। তাই ওখান থেকে চলে আসা। যদি কোনোদিনও মায়ের ভুল ভাঙে তাহলে মা নিজে এসে নিয়ে যাবে এখান থেকে, আর নয়তো কোনো দিনই ওই বাড়িতে ফেরা হবে না। এই বলে সে প্রিয়াঙ্কাকে বেডরুমে পাঠিয়ে দিল। এদিকে নিতুর জন্য ফর্মুলা দুধ বানিয়ে নিল। তারপর বেডরুমে এসে নিতুকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে খাবারটা খাইয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এইদিকে প্রিয়াঙ্কা চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না। সে শুধু মনে মনে ভাবছে তার জন্য একটা ছেলে ফ্যামিলি ছেড়ে চলে আসলো। নিতু ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। রাফি নিতুকে বিছানায় শুয়ে দেয় আর তারপরও দেখে প্রিয়াঙ্কা তখনও চুপচাপ ওভাবেই বসে আছে। তাই রাফি প্রিয়াঙ্কার পাশে গিয়ে বসলো, তার কাঁধে হাত রেখে বলতে লাগলো, কি হয়েছে তোমার? সেই আসছি থেকে দেখছি তুমি মন খারাপ করে বসেই আছো, আমার সঙ্গে সেই রকম কথাও বলছো না। কি সমস্যা তোমার বলো তো, এবার শুনি। দেখো, আমি সত্যি বলছি, তোমার এই ব্যবহারের জন্য সত্যি আমার খারাপ লাগছে। আমার জন্য এভাবে বাড়ি ছেড়ে চলে আসা তো তোমার একদমই উচিত হয়নি। প্রিয়াঙ্কা দেখো, ঠিক বলো, বিচার করার দায়িত্ব আমি তোমাকে দেইনি। নিতু ঘুমিয়ে পড়েছে, চলো ঘুমাবে। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে বিছানায় শুয়ে দিল আর তারপর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এদিকে তৃষা তখনও রাফির ফোনে ফোন দিয়েই চলেছে, কিন্তু রাফির ফোনটা সাইলেন্ট করা ছিল, রাফি সেটা দেখতে পায়নি। আর আসার পর থেকে কাজে খুবই ব্যস্ত ছিল, তাই তৃষা ফোন করেছে সেটা দেখতেও পারেনি। সকালবেলা ঘুম থেকে উঠে রাফি তাদের দুজনের জন্য সকালে নাস্তা বানিয়ে নিল আর তারপর তৈরি হয়ে গেল অফিসে যাওয়ার জন্য। প্রিয়াঙ্কা ততক্ষণে ঘুম থেকে উঠেছে আর তখনই তার মেয়ে কান্না শুরু করে দিয়েছে। প্রিয়াঙ্কা ততক্ষণে ঘুম থেকে উঠেছে আর তখনই তার মেয়ে কান্না করা শুরু করে দিয়েছে। প্রিয়াঙ্কা তার মেয়েকে সামলাচ্ছে, তখনই রাফি প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। তোমার জন্য নাস্তা বানিয়ে রেখে গেছি, তুমি কিন্তু খেয়ে নিও। আর রান্না বান্না তোমাকে করতে হবে না, আমি দুপুরের খাবার অর্ডার দিয়েছি, যথাসময় ডেলিভারি ম্যান এসে দিয়ে যাবে। তুমি শুধু নিতুর খেয়াল রেখো, আর রাতের খাবার আমি বাসায় এসে তৈরি করব। তখনই প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ালো আর রাফিকে বলতে লাগলো, তুমি এসব কি শুরু করেছো সেটাই তো বুঝতে পারছি না। এত কিছু তোমার বোঝার কোনো প্রয়োজন নেই, তোমাকে যেটা বলছি শুধু সেটাই করবে। যদি এর বাইরে গিয়েছো তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। এই কথা বলতে বলতে রাফি বাসা থেকে বের হয়ে চলে গেল। তখনই তিশা প্রিয়াঙ্কার নাম্বারে ফোন দিল। দুবার রিং হতেই প্রিয়াঙ্কা ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করলো। তখনই অপর পাশ থেকে তিশা কান্না করতে করতে বলতে লাগলো, ভাবি, তোমরা কোথায় চলে গিয়েছো? নিতু কেমন আছে? বেশ কিছুক্ষণ চুপ করে তাকে প্রিয়াঙ্কা কি উত্তর দেবে সেটাই ভেবে পাচ্ছে না। তখনই কিন্তু আবার জিজ্ঞাসা করাতে প্রিয়াঙ্কা বলে, প্লিজ তিশা, তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমার ভাইয়াকে বোঝানোর অনেক চেষ্টা করেছি,
কিন্তু তোমার ভাইয়া আমার কোনো কথাই শুনলো না। সে আমাকে আর নিতুকে নিয়ে একটা ভাড়া ফ্ল্যাটে উঠেছে, ওটা উত্তরার কাছাকাছি। না ভাবি, আমি তোমাকে ভুল বুঝিনি। আমি খুব ভালো করেই জানি তুমি কেমন মানুষ, তাই তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। মিতুর জন্য মন খারাপ লাগছে, একবার ভিডিও কলে ওকে দেখাবে একটু? তিশা এই কথাটা বলতেই প্রিয়াঙ্কা ফোনটা কেটে দিয়ে তিশাকে ভিডিও কল দিল এবং তিশার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলবো। তারপর বাড়ির সবার খোঁজ খবর নিল। তখনই তিশা বলতে থাকে, ভাবি, তুমি ওদের কথা একদম জিজ্ঞেস করবে না। চলে গিয়েছো ভালোই হয়েছে। এখানে থাকলে তুমি আর তোমার মেয়ে কখনোই ভালো থাকতে পারতে না। তবে ভাবি, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, যদি রাখো তাহলে বলবো। তখন প্রিয়াঙ্কা বলতে থাকে, তোমার রিকোয়েস্ট কেন রাখবো না, অবশ্যই রাখবো, বলো কি বলবে। তখন তিশা বলতে থাকে, ভাবি, আমি জানি তোমার মেয়ে, তার উপর আমাদের কারোর কোনো অধিকার নেই। তবে মিতু যতক্ষণ আমাদের কাছে থেকেছে, এইটুকু সময়ের মধ্যে আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি। মেয়েটাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। আমি যদি মাঝে মধ্যে তোমাদের বাড়িতে আসি, তাহলে মিতুর সঙ্গে একটু সময় কাটাতে দিবে তো? এই কথা বলে প্রিয়াঙ্কা বলতে লাগে, আরে এটা তুমি কি বলছো? কেন দেখা করতে দিব না, অবশ্যই দিব। তোমার যখন মন চাইবে তখনই তুমি চলে আসবে। আমি আমাদের বাসার ঠিকানা তোমাকে মেসেজ করে পাঠিয়ে দিব। এরপর দুজনে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে আর তারপর ফোন রেখে দেয়। এদিকে দেখতে দেখতে সকাল 10টা বেজে গেছিল। তাই প্রিয়াঙ্কা নিতুকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে নাস্তাটা করে নিল আর তারপর দুপুরে রান্নার জন্য কিছু ব্যবস্থা করলো। তখনই নিতু ঘুম থেকে উঠে যায় আর তারপর প্রিয়াঙ্কা নিতুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাই দুপুরের খাবারটা আর রান্না করা হয়নি। এদিকে দেখতে দেখতে দুপুর 1টার কাছাকাছি বেজে গেছিল। তখনই হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে লাগলো, এই সময়ে আবার কে আসলো। 7-5 চিন্তা করতে করতে সে দরজাটা খুলে দিল। তখনই ডেলিভারি ম্যান তার হাতে একটা খাবারের প্যাকেট ধরিয়ে দিল। প্রিয়াঙ্কা খাবারের প্যাকেটটা নিয়ে রুমে চলে আসে আর তখনই তার মনে পড়ে রাফি তাকে বলেছিল রাফি তার জন্য দুপুরের খাবার অর্ডার দিয়ে গেছে। তাই সে দুপুরের খাবার খেয়ে নেয়। এদিকে সারাদিন একা একা বাসায় থাকতে থাকতে প্রিয়াঙ্কা বোর হয়ে যাচ্ছিল। সন্ধ্যা 7টার দিকে রাফি অফিস থেকে বাসায় ফিরে আসার বাসায় এসেই কাজে লেগে পড়ে। সব কিছু গুছিয়ে রেখে রান্না করতে করতে রাত 10টা বেজে যায়। রান্না শেষ করেই রাফি নিতুর কাছে চলে আসলো। নিতু তখন খেলা করছিল। রাফি নিতুকে কোলে নেয় আর তারপর প্রিয়াঙ্কাকে বলে, সারাদিন একা একা মেয়েকে সামলাতে হয়েছে, তাই খুব কষ্ট হয়ে গেছে, তাই না? তুমি দেখছি উল্টো কথা বেশ ভালোই বলতে পারো। সারাদিন অফিস করে এসে বাসার সব কাজ করছো কেন? কেন করছো আমার জন্য এত কিছু? তোমার জন্য করব না তো কার জন্য করব বলো শুনি? আদরের বউ, তোমার জন্য যদি আমি কোনো কিছু না করি তাহলে কার জন্য করব তুমি বলে দাও। এইভাবেই গল্প করছিল তারা দুজনে। ঠিক তখনই প্রিয়াঙ্কার ফোনে তার বাবা ফোন দেয়। প্রিয়াঙ্কা ফোনটা রিসিভ করে আর কথা বলতে থাকে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তোদের কি অবস্থা? তোরা কেমন আছিস? আর আমার নানু ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। একটা কাজ কর, কাল একবার নিতুকে আর জামাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়। নানা ভাইকে দেখতে খুব ইচ্ছে করছে। আজ 3 দিন হয়ে গেল আর নানা ভাইকে দেখতে পাই না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি রাফির সঙ্গে কথা বলে তোমাকে জানাবো। তোকে বলতে হবে না, তুই ফোনটা রাফির কাছে দে। আমি রাফিকে বলে দিচ্ছি কাল অফিসে আসার সময় তোদের দুজনকে নিয়ে আসবে। আর তারপর অফিস শেষে রাফিও এখানে চলে আসবে। তারপর 2-3 দিন এখানে থাকবে। এই বলতেই প্রিয়াঙ্কা ফোনটা রাফির হাতে তুলে দিল আর তারপর রাফি তার শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলতে লাগলো। রাফি তার শ্বশুর মশাইকে বলে সে কালকেই প্রিয়াঙ্কা আর নিতুকে নিয়ে তার শ্বশুরের বাড়িতে যাবে। এই বলে তারা কথা বলা শেষ করে আর তারপর তারা দুজনে নিতুকে নিয়ে খেলা করতে থাকে। এভাবেই চলে গেল বেশ কিছুক্ষণ সময়। অলরেডি রাত 11টা বেজে গেছে। তাই প্রতিদিনের মতো রাতে খাবার নিয়ে বেডরুমে চলে আসলো আর প্রিয়াঙ্কাকে নিজের হাতে খাইয়ে দিল। রাফির এরকম যত্ন দেখে প্রিয়াঙ্কা কান্না করছে। তখনই রাফি প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এভাবে কান্না করছো কেন? তুমি কি আমার কোনো কাজে কষ্ট পেয়েছো? তখন প্রিয়াঙ্কা বলতে থাকে, কষ্ট পাওয়ার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, কারণ এই কান্নাটা সুখের। কারণ যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই মানুষটার সঙ্গে তো সুখী হতে পারিনি। আর যেই মানুষটা আমাকে ভালোবেসে বিয়ে করলো সেই মানুষটা আমাকে কত সুখে রাখছে, কত যত্ন করছে, কেয়ার করছে। যে মানুষটা আমার সন্তানের বাবা হওয়ার কথা ছিল সেই মানুষটা আমার মেয়ের এখনো ছায়াটাও দেখতে পাইনি।
আর যেই মানুষটার সঙ্গে কোনোদিন কথাই হয়নি, সেই মানুষটার সঙ্গে পরিচয় হওয়ার কোনো কথাই ছিল না, সেই মানুষটা আজ আমার মেয়ের দেখাশোনা করছে, আমার মেয়েকে আদর যত্ন করছে, এগুলো ভেবেই কান্না পায়। তখন রাফি প্রিয়াঙ্কার চোখের পানি মুছে দিয়ে বলে, তোমাকে তো বলেছি তুমি অতীতের কথা মনে করে একদম মনে কষ্ট পাবে না। আমি চাই না তুমি তোমার অতীত মনে পুষে রাখো। আমি চাই তুমি তোমার বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে বেঁচে থাকো। এরপর তারা দুজনে খাবার শেষ করে এদিকে নিতো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছিল। রাফি আর প্রিয়াঙ্কা দুজনে বিছানায় আসে ঘুমানোর জন্য। প্রিয়াঙ্কা শুয়ে পড়েছিল। একটু আগেই রাফি মশারিটা নিয়ে সবকিছু গুছিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। রাফি প্রিয়াঙ্কার কাছে এসে প্রিয়াঙ্কাকে একটু জড়িয়ে ধরে আর তারপর তার কানের কাছে মুখ নিয়ে বলে, তোমাকে কিছু বলতে চাই। বলো। ওই যে সেদিন বলেছিলাম ওটা চাই। কোনটা চাও খুলে বলো তো। না মানে আসলে নিতু তো অনেক আগেই ঘুমিয়ে গেছে, তাই বলছিলাম। প্রিয়াঙ্কা তখন বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারে, তারপরও সবকিছু বুঝেও না বুঝার ভান করে সে রাফিকে বলে, আরে বাবা, আমাকে খুলে না বললে আমি বুঝবো কি করে তুমি কি বলতে চাইছো? দেখো, একদম চালাকি করার চেষ্টা করো না। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুই সবটা বুঝতে পেরেছ, তারপরও তুমি না বোঝার ভান করছো, তাই না? এটা শুনে প্রিয়াঙ্কা মুচকে মুচকে হাসতে থাকে। তখনই রাফি প্রিয়াঙ্কার গাল দুটো ধরে বলে, তুই বড্ড চালাক, তাই না? এই বলে রাফি প্রিয়াঙ্কার ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দেয়। রাফির ছোঁয়া পেয়ে প্রিয়াঙ্কা কেঁপে ওঠে। এটা দেখে রাফি প্রিয়াঙ্কার ঠোঁট দুটোতে নিজের ঠোঁট দুটো কিছুক্ষণের জন্য ডুবিয়ে দিল আর কিছুক্ষণ পরে ছেড়ে দিল। প্রিয়াঙ্কার শরীর কাঁপছেটা দেখে রাফি জিজ্ঞাসা করে, কি হলো, তোমার শরীর কাঁপছে কেন? জানি না, আমার কেমন যেন লাগছে। রাফি তখন আবারও আলতো করে প্রিয়াঙ্কার ঠোঁট দুটো ছড়িয়ে দেয়। প্রিয়াঙ্কা আবারও কেঁপে ওঠে। রাফি তখন বুঝতে পারে আসলে প্রিয়াঙ্কাকে পুরোপুরি কাছে চাইছে, তাই রাফি প্রিয়াঙ্কার ঠোঁট দুটো নিয়ে ইচ্ছে মতো চুমো খেতে থাকে। প্রিয়াঙ্কাও তখন কোনো বাধা না দিয়ে রাফির সঙ্গে রেসপন্স করতে থাকে। রাফি প্রিয়াঙ্কার সারা শরীরে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে থাকে। প্রিয়াঙ্কার নিঃশ্বাস ভারী হয়ে আসতে থাকে। সে কোকাতে শুরু করে। প্রিয়াঙ্কাকে এমন করতে দেখে রাফি বলে, কি হয়েছে, তুমি এরকম কেন করছো? খুব কষ্ট হচ্ছে বুঝি? কেন, তুমি বোঝো না? বুঝি তো, তাই তো সেদিন চেয়েছিলাম কিন্তু তুমি তো দিলেই না। আমি জানি একটা মেয়ে যদি কখনো একবার শারীরিক সম্পর্ক করে ফেলে তাহলে সে কখনোই আর শারীরিক সম্পর্ক ছাড়া থাকতে পারে না, তার খুব কষ্ট হয়। তুমি কিভাবে ছিলে সেটা বলবে আমাকে? প্রিয়াঙ্কা তখন কোনো কথাই বলে না, চুপচাপ থাকে। তখন রাফি আবারও প্রিয়াঙ্কাকে বলে, আচ্ছা, তোমার কি এতদিন একা একা থাকতে একটু কষ্ট হয়নি? কষ্ট তো হয়েছে, কিন্তু কষ্ট হলেই কি আর করা যাবে? এটা তো আর এমন কোনো জিনিস নয় যে বাজার থেকে কিনে নিয়ে আসবো। এখন রাফি বলতে থাকে, আমাকে বিয়ে করার জন্য তাহলে এতদিন সময় কেন দিচ্ছিলে? আরও আগে আমার কাছে চলে আসলেই তো পারতে। তাহলে তো আমি তোমাকে আমার মতো করে ভালোবাসা দিয়ে আগলে রাখতাম, তোমার আর কোনো কষ্ট হতো না। ভালোবাসার ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। আমি এখন আর কাউকে এত সহজে বিশ্বাস করতে পারি না। কিন্তু তুমি তো এমন একটা মানুষ যাকে যতই অবহেলা করেছি আরও ততই কাছে চলে আসো। তোমাকে তো চাইলেও দূরে ঠেলে দিতে পারি না। তুমি তো আমার কাছ থেকে জোর করে এসব কিছু আদায় করে নাও। তো কি করব আমি? তুমি যদি নিজের থেকে আমাকে আমার পাওনাটা বুঝিয়ে না দাও তাহলে তো আমাকে আমার ভালোবাসা দিয়েই আদায় করে নিতে হবে। এই বলে রাফি প্রিয়াঙ্কার সারা শরীরে পাগলের মতো চুমু খেতে থাকে। এদিকে রাফির ঠোঁটের স্পর্শ পেয়ে প্রিয়াঙ্কা পাগল প্রায় অবস্থা। রাফি প্রিয়াঙ্কাকে আরও উত্তেজিত করার চেষ্টা করেছিল যাতে সে নিজের থেকে সমস্তটা বিলিয়ে দেয়। আর রাতের মনস্কামনা পূর্ণ হলো। প্রিয়াঙ্কা নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারছিল না, তাই সে নিজের থেকে রাফিকে আরও কাছে টেনে নিল। আর দুজনে কিছুক্ষণের মধ্যেই ভালোবাসার চরম মুহূর্তে চলে গেল। প্রায় ঘন্টাখানেক ধরে তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব। ঘণ্টাখানেক পর রাফি প্রিয়াঙ্কাকে ছেড়ে দেয় আর তার পাশে শুয়ে পড়ে। প্রিয়াঙ্কা তখন রাফির বুকের উপর মাথা রেখে বলতে থাকে, রাফি, তুমি যে আমাকে এখন এতটা ভালোবাসা দেখাচ্ছ, আবার কখনো আমাকে ফেলে রেখে চলে গিয়ে কষ্ট দিবে না তো? রাফি তখন প্রিয়াঙ্কার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, কখনোই না, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। তোমাকে আমি সারা জীবন ভালোবাসার জন্য আমার কাছে নিয়ে এসেছি, কেন তোমাকে ছেড়ে যাব বলো? এইসব চিন্তা মাথা থেকে যেন ফেলে দেওয়ার, চুপচাপ ঘুমিয়ে পড়ো, তা না হলে আবার নিতু ঘুম থেকে উঠে যাবে, তখন কিন্তু আবার ঘুমাতেও পারবে না। এই বলে রাফি প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগলো আর প্রিয়াঙ্কাও নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারা তিনজনে মিলে রেডি হয়ে নিল প্রিয়াঙ্কার বাবার বাসায় যাওয়ার জন্য। রাফি অফিসে যাওয়ার সময় প্রিয়াঙ্কা আর নিতুকে প্রিয়াঙ্কাদের বাড়িতে ছেড়ে গেল আর অফিস শেষ হতে সন্ধ্যার মধ্যে রাফি প্রিয়াঙ্কাদের বাসায় চলে আসলো।
রাফি বাসায় এসে নিতুকে নাম ধরে ডাকতে লাগলো। রাফির গলার আওয়াজ শুনে প্রিয়াঙ্কা দৌড়ে নিচে চলে আসে আর বলতে থাকে, আরে তুমি যে নিতুকে নাম ধরে ডাকছো, নিতু কি কথা বলতে পারে? তখন রাফি বলতে থাকে, নিতু কথা বলতে পারে না তো কি হয়েছে? নিতুর মা তো কথা বলতে পারে। নিতুর মা কথা বললেই তো হয়। যাই হোক, বাদ দাও। এখন বলো, আমার মেয়ে কোথায়? নিতু তার বাবার রুমে তার বাবার সঙ্গে খেলা করছে। তখন আর এক মুহূর্ত দেরি না করে কাঁধের ব্যাগটা প্রিয়াঙ্কার হাতে তুলে দিয়ে দৌড়ে শ্বশুরমশাই রুমে চলে গেল। নিতু শুয়ে শুয়ে নানা ভাইয়ের সঙ্গে খেলা করছিল। রাফি নিতুকে কোলে তুলে নিল। তখনই তার শ্বশুরমশাই তাকে বলেন, কি ব্যাপার, দেখি শ্বশুর বাড়িতে এসে শ্বশুর মশাইকে ভালো মন্দ জিজ্ঞাসা না করেই মেয়েকে কোলে তুলে নিয়েছো? শ্বশুর মশাই কি এখন পর হয়ে গেল নাকি? রাফি তার শ্বশুরমশাইয়ের এমন কথায় কিছুটা লজ্জা পেয়ে গেল। আসলে তো সত্যি বাড়িতে এসে প্রথমেই তো শ্বশুরমশাইয়ের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। তাই রাফি তার শ্বশুরমশাইকে বলে, আই এম সরি আব্বু, আসলে অফিসে গিয়ে নিতুকে খুব মিস করছিলাম। যাই হোক, এবার বলেন আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, এখন ভালোই আছি। যদিও এই কয়দিন নিতু বাড়িতে না থাকায় একটু খারাপ লাগছিল। রাফি, তোমাকে একটা কথা বলতে চাই, রাখবে? হ্যাঁ আব্বু, বলুন। আপনি কি বলতে চান? আমি আপনার কথা রাখার জন্য সর্বদা প্রস্তুত, কারণ আপনি আমার ভালোবাসার মানুষটাকে আমার করে এনে দিয়েছেন। তাই আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞতা তো আমার প্রকাশ করা উচিত, কারণ আমি আমার মেয়েটাকে দেখেছি। যেই কয়দিন আমার বাড়িতে ছিল সেই কয়দিন কিভাবে মনমরা হয়ে থাকতো। আর আজ মাত্র 3 দিন পার হয়েছে, আর এই 3 দিনেই আমার মেয়ের চেহারাটা বদলে গেছে। আমি সম্পূর্ণ নিশ্চিত আমার মেয়েটা এখন তোমার কাছে খুব ভালো থাকবে বাবা। আব্বু, আমি জানি না আমি আপনার মেয়েকে কতটা ভালো রাখতে পারবো, তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। প্রিয়াঙ্কা এবং নিতুকে ভালো রাখার জন্য বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ বাবা, সেটাই। আমি আমার মেয়েটাকে আজ যেরকম হাসি খুশি আর প্রাণোজ্জ্বল দেখছি, আমি যেন আমার মেয়েটাকে সারা জীবন এইরকমই দেখি। এটাই তোমার কাছে একজন বাবা হিসেবে আমার অনুরোধ বাবা। আপনি আমার উপর ভরসা করতে পারেন। আমি আপনার ভরসা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই বলে তারা শ্বশুর জামাই মিলে বেশ কিছুক্ষণ বসে গল্প গুজব করে। আর তারপর সবাই মিলে একসঙ্গে বসে রাতের খাবার খেয়ে রুমে চলে আসে। প্রিয়াঙ্কা নিতুকে ঘুম পাড়িয়ে অপেক্ষা করছিল রাফি কখন রুমে আসবে। রাফি তার শ্বশুর মশাইয়ের সঙ্গে একটা ব্যাপারে কথা বলতে বলতে দেরি হয়ে গেছিল, তাই রুমে আস্তে আস্তে রাত 12টার কাছাকাছি বেজে গেল। রাফি রুমে এসে দেখতে পাই প্রিয়াঙ্কা বসে বসে তার জন্য অপেক্ষা করছে। তখনই রাফি প্রিয়াঙ্কার কাছে এসে তার কাঁধে হাত রেখে বলতে থাকে, কি হলো মাই ডিয়ার বউ পাখি, তুমি এখনো অপেক্ষা করছো কেন আমার জন্য? ঘুমিয়ে পড়লেই তো পারতে। ঘুম আসলে তবে তো ঘুমাবো। কেন ঘুম আসছে না কেন? শরীর খারাপ নাকি? আমি মেডিসিন নিয়ে আসবো? থুর ছাই, তুমি কিছুই বোঝো না। শরীর খারাপ হতে যাবে কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি। সেদিন তো আমাকে তোমার কাছে যেতেই দিচ্ছিলে না, আর এখন বুঝি আমাকে ছাড়া ঘুম আসছে না? রাফির এই কথা শুনে প্রিয়াঙ্কা লজ্জায় লাল হয়ে গেল আর নিজের মুখটা লুকানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো। রাফি তখন নিজের হাত দুটো প্রিয়াঙ্কার 2 গালে রেখে প্রিয়াঙ্কার মুখটা একটু উঁচু করে ধরে বলতে থাকে, ভালোবাসা পাওয়া চাই বুঝি? রাফি তখন আর একটু দেরি না করে প্রিয়াঙ্কার ঠোঁট নিজের 2 ঠোঁটে নিয়ে নিল আর প্রিয়াঙ্কাকে নিজের ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে লাগলো। রাফি প্রিয়াঙ্কার শরীরে ভালোবাসার স্পর্শ দিতে থাকে। প্রিয়াঙ্কা রাফির স্পর্শ পেয়ে পাগল প্রায় অবস্থা, নিজেকে আর বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। কিছু সময়ের মধ্যেই দুজন ভালোবাসার অতল সাগরে হারিয়ে যায় আর সুখময় রঙিন জীবনের স্বপ্ন দেখতে থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।